তো তারই প্রেক্ষিতে আমরা যেটা করলাম, আমাদের ছাত্র জনতার ভিতরে তো বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখা শুরু করেছিলাম আমরা তখনই, এবং আমরা এটাও বুঝতে পারছিলাম যে কেবলমাত্র আন্দোলন করে একটা বাংলাদেশের স্বাধীনতা বা স্বাধিকার অর্জন করা সম্ভব না। আমরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে হবে, এটা আমরা বুঝতে পারছিলাম। এবং তারই লক্ষ্যে আমরা একটা সশস্ত্র বাহিনীর তৈরি একটা 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 সেল তৈরির চিন্তা ভাবনা করছিলাম। তারই সেইটাই সামনে রেখে আমরা ফেব্রুয়ারি 15ই বাহিনী নামে একটা বাহিনী রূপরেখা তৈরি করি। তার সাথে আমাদের নেতৃত্বে ছিলেন সিরাজ আলম খান, আসম আব্দুর রব, শেখ শহীদুল ইসলাম, পাশাল মনি সহ, কাজী আরিফ আহমদ মরহুম সহ আরও অনেকেই সাথে জড়িত ছিলেন। তো আমরা বেশি প্রকৃতপক্ষে ছাত্রলীগের যারা অগ্রণী ভূমিকা পালন করতো, ছাত্রলীগের কর্মী বাহিনীর ভিতরে আমরা এটা অর্গানাইজ করলাম, এবং সেই বাহিনীর একটা পতাকা তৈরির চিন্তাভাবনা করা হয়, যেটাকে বলা হয় রেজিমেন্টাল কালার। একটা নতুন রেজিমেন্ট যখন তৈরি করা হয় তার একটা পতাকা দেওয়া হয়, এটাকে বলা হয় রেজিমেন্টাল কালার বা বাহিনী পতাকা। এই বাহিনী পতাকাটাই আমরা তখন তৈরি করার জন্য ইকবাল হলে সেই 6 জুন রাত্রিবেলা, 5ই জুন বা 6 জুন রাত্রিবেলা আমরা ইকবাল হলে সমবেত হলাম। সম্ভবত 108 নাম্বার রুম, যেটা ছিল তখন ছাত্রনেতা আসম আব্দুরের রুম এটা ছিল। ওখানে বসে আমরা করতে চিন্তা ভাবনা করি। তখন কাজী আরিফ আহমদ, আমি, ইয়ে ছিল হাসানুল্লাহ কিনু, শরীফ নুরুল্লাহ পিয়া, মার্শাল মনি, রবভাই তো ছিলেনই, তারপরে আরও অনেকে ইনভলভ ছিলাম। তখন ছিলেন ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির শাখা সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মজলিস সহ খসরু, মন্টু, যাদের কথা তারা সবাই ইনভলভ ছিল। তো ওখানে বসে চিন্তা ভাবনা করা হলো যে পতাকাটা কীরকম তৈরি হবে। এখন কথা হচ্ছে যে এই পতাকা, আরিফ ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, এই পতাকা আমাদের বাংলাদেশের সবুজ প্রকৃতির সবুজ প্রকৃতির প্রেক্ষাপটে তৈরি করা হবে সবুজ পতাকা। তার মাঝে একটা লাল সূর্য আঁকা থাকবে, লাল সূর্য হবে স্বাধীনতার মানে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, অথবা রক্তে স্নাত হয়ে বাংলার স্বাধীনতার সূর্য উদিত হবে। এই রূপকে তৈরি হয়ে মাঝখানে লাল সূর্য, আর তার থাকবে কিসের উদয় হবে, একটি দেশ যেটা মানচিত্র থাকবে লাল বৃত্তের মাঝে, এবং সেই মানচিত্রের রং হবে বাংলাদেশের সোনালি পাটের সোনালি রং দিয়ে। তো সবাই তাতে একমত হলো। একমত হওয়ার পরে তখন বলা হলো আচ্ছা এখন তো পতাকাটা রাতের ভিতরে আমাদেরকে সবুজ কাপড় কিনে এটা সেলাই করতে হবে। সেলাই করে লাল যে বৃত্তের মতো যেটা, সেটাও একটা কাপড় কেটে মাঝখানে সেলাই করা যাবে, কিন্তু ম্যাপটা তো করা অসম্ভব। কারণ তখন এই খসরু আরও কয়েকজন সহ মিলে ছাত্রলীগের তখন সদর সেন্ট্রাল অফিস ছিল বলাকা হলের 4তলা বা 3তলা, ভুলে গেলাম, হয়তো 4তলায়, নিচে 3তলা বা 2তলায় একটা দর্জির দোকান, বিহারির দর্জির দোকান ছিল। সেখান থেকে এই খসরু গিয়ে আরও সাথে সাথে মোয়াজ্জেম হোসেন খান মজলিস সহ আরও কয়েকজন গিয়ে সবুজ কাপড় কিনে, সবুজ আর লাল কাপড় কিনে এটা সেলাই করে নিয়ে আসলো। তারপরে মোয়াজ্জেম হোসেন খান মজলিস সহ চিন্তা ভাবনা এখন কী করা যায় ম্যাপটা নিয়ে। তো ম্যাপটা আমরা বললাম যে একটা কাজ করো, কুমিল্লার তখন ছাত্রনেতা শিবনারায়ণ দাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসামলে থাকতো, উনাকে নিয়ে আসা হলো। বলছে উনি একটা পেন্টিং করতে পারেন, শিল্পী মানুষ, উনাকে দিয়ে এটা একটা প্রিন্ট করাই নিব আমরা ভিতরে লাল যে বাংলাদেশের ম্যাপটা। তো উনি আসার পরে বললো যে দেখো আমি তো
পেন করে দিতে পারবো, কিন্তু আমি ম্যাপটা আঁকতে পারবো না। আমি ছাত্র, ম্যাপ আঁকা হবিতে আমার খুব একটা হাত নেই ম্যাপটা। তখন আমার যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তোমরা একটা কাজ করো, একটা ট্রেস করে নিয়ে আসো কোথা থেকে। তখন আমি এবং হাসান লকিনু, যিনি এখন তথ্যমন্ত্রী বাংলাদেশের, আমরা দুজন গেলাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে। আমরা দুজনেই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে হলেই থাকতাম। আমি থাকতাম আসানুল্লাহ হলে, উনি থাকতেন শের বাংলা হলে। তো ওখানে তখন ছিল কায়েদে আজম হল, যেটার নাম এখন পরে স্বাধীনতার পর তিতুমির হল দেওয়া হয়। সেখানে ইনু ভাইয়ের কাজিন এনামুল হক ছাত্রলীগের সভাপতি ছিলেন, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের তখনকার সভাপতি ছিল এনামুল হক, ইঞ্জিনিয়ার এনামুল হক। উনি এখন আমেরিকা প্রবাসী। উনার রুম ছিল 312 নম্বর রুম। সেই রুমে গিয়ে আমরা অ্যাটলাস ম্যাপ, তখন খুব বহুলভাবে ব্যবহার করা হতো অ্যাটলাস ম্যাপ, ম্যাপ থেকে বাংলাদেশের ম্যাপটা আমরা ট্রেস করে নিয়ে আসলাম। ওই ট্রেসিং পেপারটা বসিয়ে কেটে, ওই জায়গাটা কেটে যে পতাকার উপরে লাল সূর্যের উপরে ধরে ওইটাকে প্রিন্ট করে দেওয়া হলো। ওটা করা হলো ইকবাল হলে 108 নম্বর। তো এইটাই হচ্ছে, এই হলো পতাকাটা তৈরি হলো। পরের দিন সকালে আমরা এই বাহিনীটা, মানে একটা বাহিনী সহ বা একটা প্রসেশন সহ ইকবাল হল থেকে প্রসেশনটা শুরু করে আসম আব্দুর রবের নেতৃত্বে, তখন শেখ শহীদুল ইসলাম হইতে শুরু করে আরও সব ছাত্র যারা কর্মীরা বা বিভিন্ন জায়গার নেতৃত্ব দিচ্ছেন, তারা সবাই ছিলেন। এবং সবার এটা ছিল 7ই জুন, এটা 7ই জুন, পরের দিন রাত্রিটা তৈরি করলো। পরের দিন 7ই জুন আমরা কুচকাচা সহকারে বঙ্গবন্ধুর কে ইয়াতে সেলিউট দিয়ে বাহিনীর গোড়াপত্তন করার জন্য ওনার হাত থেকে এই পতাকা গ্রহণ করা হয়। আসম আব্দুরও আমাদের বাহিনীর পক্ষ থেকে এটা গ্রহণ করেন। এইটাই হচ্ছে পতাকা। এখন কথা হলো, এই বাহিনীটার নাম ছিল ফেব্রুয়ারি 15ই বাহিনী। কিন্তু আমরা দেখি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে এই পতাকা তৈরির ইতিহাস সম্বন্ধে বিভিন্ন লেখা আমি পড়ি, এবং দুঃখের সাথে দেখি যে অনেক জায়গায় ভুল তথ্য দেওয়া হচ্ছে। যে সমস্ত, যেমন বলা হচ্ছে যে এটা তৈরি হয়েছে যে আসানুল্লাহ হলে, যেটা আমি থাকতাম, কখনো কেহ বলা হচ্ছে এটা তৈরি হয়েছে শেরেবাংলা হলে, সেটা সম্পূর্ণভাবে ভুল। এবং এই সমস্ত ভুল তথ্য কেন দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, সেটা আমি জানি না। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা আমাকে দেখতে হচ্ছে। কিন্তু সবসময় আমি যেহেতু এখানে বিদেশে থাকি, সব কিছু আমি দেখতেও পাই না, প্রতিবাদও করা সম্ভব হয় না। তো আমি বিশ্বাস করি যে সত্য যেটা সেদিন একদিন প্রতিষ্ঠিত হবে। তো এই পতাকাটাই পরবর্তীকালে বাংলাদেশের পতাকা হিসাবে স্থান পায়। এটাই ঢাকা কলা ভবনের যে ছাত্র সভায়, এটা আসম আব্দুর রব বা শাহজাহান সিরাজ, আমার মনে হয় শাহজাহান সিরাজই প্রথম উত্তোলন করেন। 1971 সালের 2রা মার্চ। হ্যাঁ, মনে হয় তাই। আমি এক্স্যাক্টলি সন তারিখ খেয়াল নেই, আমি ছিলাম সেই সভায়, আমি উপস্থিত ছিলাম। তো সেইটা নিয়ে আমরা মিছিল করতাম। পরবর্তীকালে এই পতাকা থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ম্যাপটাকে বাদ দেওয়া হয় যে পতাকা তৈরির জন্য। যেহেতু এইটা বোধহয় কামরুল হাসানের ইয়াতে ওনার পরিকল্পনা অনুযায়ী বা মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়, এটা ম্যাপটা বাদ দিয়ে বাংলাদেশের পতাকা তৈরি হবে। সো দিস ইজ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফ্ল্যাগ। এখন কথা হচ্ছে, শুধু আরিফ আহমদ উনি নাই, যারা জড়িত ছিলেন তার ভিতরে প্রায় সবাই আছেন এখনো। আমি তো এখনো বেঁচে আছি, হাসান লকিনু বেঁচে আছেন, শিবনারায়ণ দাস বেঁচে আছেন, শেখ শহীদুল ইসলাম বেঁচে আছেন, মার্শাল মনি বেঁচে আছেন, সিরাজুল্লাহ খান বেঁচে আছেন। আজকে সবাই বেঁচে আছেন, এবং তার সবার কাছ থেকেই এই তথ্য যা আমি বললাম সেগুলাকে ভেরিফাই করা যাবে। তা আমার স্বপ্ন ছিল একদিন আমি একটা প্রেস কনফারেন্স, যেহেতু বিভিন্ন রকম ভুল তথ্য দেওয়া হচ্ছে, আগামী প্রজন্মের জন্য আমরা একটা সত্যি ইতিহাস লিখে যাওয়ার খাতিরে আমরা একটা প্রেস কনফারেন্স করতে যদি পারতাম, এবং যারা বেঁচে আছেন সবাইকে ডেকে তাদের সামনেই এগুলো আলোচনা করতে পারতাম। যদি কেউ আমার এই যে বক্তব্য, এখানে কোনোটা ভুল বক্তব্য দেওয়া হয়েছে, মিথ্যা বলেছে, তাহলে
আমি সেটা মাথায় পেতে নিতাম, কিন্তু আমার সেই সুযোগ হয়নি যেহেতু আমি দীর্ঘদিন বিদেশে আছি। জি তো এছাড়া অনেকের নাম আমি এখানে বলতে পারিনি, জি যেমন চিশতি শাহ হেলাল রহমান ছিলেন, উনি ছাত্রলীগের অত্যন্ত অগ্রণী একজন অগ্রসর কর্মী ছিলেন। আচ্ছা। উনাকে সেই দিন 25 মার্চ রাত্রেই পাকিস্তানি বাহিনী ইকবাল হলে গুলি করে মেরে ফেলে। এরকম আরও অনেককে মেরে ফেলেছে, যারা আমাদের এই সমস্ত এই যে কর্মকাণ্ডের সাথে, যে এটা তো হঠাৎ করে বিচ্ছিন্ন একটা দল একসময় হঠাৎ করে চিন্তা করে, কারণ এটা দীর্ঘদিনের চিন্তা ভাবনা প্রসূত একটা পরিকল্পনার ফলে এইটা বেরিয়ে আসছে। এবং এই যে ফেব্রুয়ারি 15 বাহিনী যে যে চিন্তা ভাবনা, এটা বাহিনী গঠনের পরিকল্পনা, এগুলা তো দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন, এর ফলশ্রুতি। এবং বঙ্গবন্ধুর সাথে যারা যোগাযোগ করতেন তাদের সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে, এবং উনি যে যাদের সাথে যোগাযোগ রাখতেন সেই সমস্ত সব কিছু কিন্তু আমাদের কর্মীদের কাছে আসতো না। আচ্ছা। তাই এই যে প্রচেষ্টা, এই যে বাংলাদেশের এই যে ফেব্রুয়ারি 15 বাহিনী গঠন করা হলো, পতাকা তৈরি করা হলো, এগুলার সাথে উনি সব কিছুই অবহিত ছিলেন। এবং ওনার কাছ থেকে যে এই পতাকাটা গ্রহণ করা হবে সেটাও উনি আগ থেকে বলা হয়েছিল, উনি এর অনুমোদন ছিল। তো কথা হচ্ছে যে উনি বঙ্গবন্ধু ছিলেন মানে সবারই, হি ওয়াজ দ্য মেইন লিডার অফ হোল স্ট্রাগল। উনার দ্বারাই উনি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের ফলে বাঙালি জাতীয়তাবাদের অ্যাকচুয়ালি যে উন্মেষ হয়, যেটাতে আমরা পরবর্তীকালে এই জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ হয়, স্বাধীনতা লাভ করা, এগুলো সব তাদের মতো বঙ্গবন্ধু এবং ওনার সহকর্মী, ওনার সাথে যারা ছিলেন তাদের দীর্ঘ আন্দোলনের ফসল। তো শুধু পতাকা তৈরির জন্য কোনো কারক ব্যক্তিগতভাবে মানে কৃতিত্ব নেওয়ার কোনো অবকাশ সেখানে নেই। তবে ঘটনাটা কিভাবে ঘটে এটা জানার সবারই দরকার আছে, ইতিহাসটা থাকা দরকার। যেমন সিপাহী বিদ্রোহের মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহটা করে পলাশী বেড়াকে, সেই ঘটনাটা ঠিকই মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহটা করে, কিন্তু এই বিদ্রোহটা করার আগে অনেক দীর্ঘদিনের অনেকেরই অবদান আছে, অনেকেই দীর্ঘদিনের সংগ্রাম নির্যাতন সংযুক্ত করেছে। এদের তো ঘটনা যাদের মাধ্যমে ঘটে তারাই কেবলমাত্র কৃতিত্বের দাবিদার হতে পারে না। তো এটা মনে রেখেই আমরা ইতিহাসের বিকৃতি থেকে চেষ্টা করতে হবে যেন সত্যি ইতিহাসটা বেঁচে থাকে এবং আগামী প্রজন্মের কাছে এটা চলে যেতে পারে। আচ্ছা, আপনি আমাদের কষ্ট করে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের প্রথম জাতীয় পতাকার ইতিহাস নিয়ে এতদিন যে বিভ্রান্তি ছিল সেগুলির অবসান হবে। আপনাকে আবারও ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।